সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। দয়া করে জিজ্ঞাসা করার সময় আপনাদের নাম ঠিকানা সহকারে লিখবেন। আজকে যে প্রথম প্রশ্নটা আমার সামনে আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ মুয়াজ বিল্লাহ সাহেব। আপনি জানতে চেয়েছেন আমার আর্জি হলো না দাবি দলিলের মান কি, কার্যকারিতা কেমন পাওয়া যাবে। আসলে যেই কোনো দলিলের কার্যকারিতাই একই রকম। আপনি চাই না দাবি দলিল করেন, হেবা দলিল করেন, অথবা দেখা গেছে যে কোনো লেভেলের দলিল করেন না কেন, অনেক সময় আমাদের প্রশ্নগত কিছু কথা আছে যে না দাবি দলিল দিলে অথবা হেবা দলিল দিলে বা এগুলি মূল দলিলের মতো বা ওরকম দেখা গেছে যে কার্যকারিতা পাওয়া যায় না। আসলে বিষয়টা এরকম না। বা বলে যে কেউ একজন হেবা দলিল দিছে, ইচ্ছা করলে পরবর্তীতে এটাকে আবার বাতিল করে নিয়ে নিতে পারবে। আসলে বিষয়টা এরকম হয়ে ওঠে না। আপনি যে দলিল, সব দলিলের কার্যকারিতাই যখন গভর্নমেন্ট থেকে হয়ে যাবে, আপনি একবারে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে করাবেন, তখন সব লেভেলের দলিলগুলো একই রকম কার্যকারিতা পাবে। কিন্তু যেই কোনো লেভেলের দলিলই হোক না কেন, সেই যেই দলিলই হোক না কেন, এটার কার্যকারিতা বাতিলের জন্য আপনি কোর্টের কাছে যে কোনো সময় আবেদন করতে পারেন। কোর্ট যদি এটা উপযুক্ত মনে করে যে না এ এখন যেভাবে বলতেছে এটা কোনো কারণে সঠিক, তাহলে যে কোনো দলিলই অনেক সময় কার্যকারিতা বাতিল হইতে পারে, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু এই ক্ষেত্রে না দাবি দলিলের শক্তি কম থাকবে বা দেখা গেছে যে অন্য দলিলের শক্তি খুব বেশি থাকবে, হ্যাঁ, সাবকবলা দলিলের শক্তি বেশি থাকবে, বিষয়টা এরকম না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর। আপনি জানতে চেয়েছেন যে সিএস জরিপে আমার দাদার নাম ও দাদার বাপের নামে কতটুকু জমি ছিল, কোন কোন দাগ ছিল, কোন কোন গ্রামে, পুরো একটা বই বলিয়াম তল্লাশি দেব, কিন্তু পুরো একটা বই বলিয়াম তল্লাশি দেব, কিন্তু এই তল্লাশি কি ইউনিয়ন ভূমি অফিসে দেব না ডিসি অফিসে দিব, জানালে উপকৃত হব। আপনার ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখবেন আপনার যেই মোজাগুলো তালাশ করতে চান ওগুলার পুরো বলিয়াম ওদের কাছে আছে কিনা। এখন এই সময় আপনার জন্য সহজ বা যেটা আপনার কাছে বেশি সুবিধা হবে সেটা হলো থানা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলো থাকে, যেগুলোকে আমরা উপজেলা ভূমি অফিস বলি, এখানে এর পুরো ভলিউমগুলো থাকে। ওখান থেকে আপনি দেখতে পারবেন। ডিসি অফিসের দরকার হবে না, অর্থাৎ একবার ডিস্ট্রিক্ট অফিস যেটা, ওখানে আপনার যাওয়া লাগবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম আবুল কাশেম সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার যদি আনা থাকে কিন্তু গন্ডা না থাকে, অথবা কড়া না থাকে, আবার ক্রান্তি তিল থাকে, তাহলে কিভাবে বের করব? সত্যি স্যার আপনার ক্লাসটা অসাধারণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বিষয়টা বোঝানোর জন্য আমরা একটু হোয়াইট বোর্ডের আশ্রয় নিব, যেহেতু এগুলি একটু জটিল বিষয়। তারপরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে অনেক সময় আনাগন্ডা, কড়াকান্তির সাংকেতিক চিহ্ন অনেকগুলোর মধ্যে কোনোটা আছে কোনোটা নাই, তখন আপনি কিভাবে বুঝতে পারবেন। চলুন আমরা এই বিষয়টা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখলাম যে 3 আনা, 5 গন্ডা, 3 কড়া, 2 ক্রান্তি, 15 তিল। এখন এখানে পড়তে আমার জন্য খুব সহজ হয়েছে, যেখানে এখানে প্রত্যেকটা সংখ্যা আছে। এই হইলো আনা, এই হইলো গন্ডা, এই হইলো কড়া, এই হইলো ক্রান্তি, এই হইলো তিল। সব সাইতে আমাদের এখানে ডানে থাকতেছে তিল, তারপরে এটা হইলো ক্রান্তি, তারপরে কড়া, তারপরে গন্ডা, তারপরে আনা। এখন বিষয়টা হইলো একটু দেখেন যে এখানে আমরা এই যে গন্ডার বিষয়টা ধরেন, গন্ডা এবং তিল এগুলি বাংলা সংখ্যায় থাকে। এখন কোনো সময় যদি শুধুমাত্র ধরেন শুধুমাত্র দেখা গেছে যে 15 তিল, তো এইটা বোঝানোর জন্য এই যে বামের সংখ্যাগুলো যে নাই, বামের সংখ্যাগুলো যে মিসিং হয়েছে, এটা বোঝানোর জন্য তখন এরকম ইলেক চিহ্ন দিব। এখন যদি শুধুমাত্র মনে করেন যে 13 একটা কথারে 13 গন্ডা হয়েছে, 13 গন্ডার ভামে যদি ইলেক চিহ্ন নাও দেয় তাও কোনো অসুবিধা নাই, অর্থাৎ দেয় না বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু এইটার বামে আর কোনো এরকম বাংলা সংখ্যা থাকার কথা না, বাংলা সংখ্যা ছিল না, হ্যাঁ, তো এই জন্য দেবে না। এখন কেউ যদি দিয়েও দেয়, হ্যাঁ, তখন আমরা দেখা গেছে যে সবগুলা যোগ করে যদি 116 আনা, এটা কি তিল ধরলে হবে না এটারে গন্ডা ধরলে হবে, এই হিসাবে আমরা বের করে ফেলতে পারি। এছাড়াও আসেন এটারে আমরা বলছি
3 কড়া, এটা হলো আমার 3 কড়া। এখন আবার যদি দেখা গেছে যে ঠিক এরকমভাবেই দেওয়া যায় 12 আনা। এখন যখন এটারে আপনি 12 আনা হিসাবে পাবেন তখন এর বামে কিন্তু কোনো সংখ্যা ছিল না, যার কারণে কোনো সংখ্যা মিসিংও হয় না। এইভাবে দেখলে আমি 12 আনা বলবো। এখন এইভাবে দেখার পরে আমি যদি এইভাবে একটা ইলেক চিহ্নওয়ালা দেখি তখন আমি বুঝবো যে এর বামের সংখ্যা মিসিং ছিল, যার কারণে এ 3 কড়া। অর্থাৎ এই যেই সব সংখ্যা নিয়ে একটু দ্বন্দ্ব আছে, দ্বৈত বিভিন্ন রকম হয়, তার বামের সংখ্যা যখন মিসিং থাকবে তখন এরকম নিচে একটা ইলেক চিহ্ন দিয়া বুঝাবে। আবার আসেন 1 আনা যেভাবে লেখে এবং 1 ক্রান্তিও ওইভাবে লেখে, তাইলে আমরা কিভাবে বুঝবো কোনটা 1 আনা কোনটা 1 ক্রান্তি? এখন যদি এইভাবে সবগুলার সাথে লেখে তখন কিন্তু আমার বুঝতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমি সিঙ্গেল একটা দেখি, আপনি মনে রাখবেন আনার এই পাশে আর কোনো সংখ্যা নাই, যার কারণে এটার নিচে কোনো ইলেক চিহ্ন হবে না। এটা যদি ক্রান্তি হিসাবে লিখতে চায় তখন এরকম নিচে ইলেক চিহ্ন দিয়ে দেবে, আর এটা দ্বারা আমরা বুঝবো যে এটা 1 ক্রান্তি। ইলেক চিহ্ন বিভিন্নভাবে দেয়, একটু খেয়াল রাখবেন। কেউ একটু এরকম ব্যবহার করে, কেউ এরকম ব্যবহার করে, অনেকে এরকম দুইটাও দেখবেন। যেভাবে দেখেন না কেন নিচের এগুলাকে ইলেক চিহ্ন হিসাবে চিহ্নিত করবেন। আসলে এই বিষয়টাই একটু জটিল লেভেলে ছিল, যার কারণে আমাদের দেশে সিএস আরএসএস এর সময় যখন এগুলি ব্যবহার করছে, বর্তমানে বিএস এর সময় এগুলি আর ব্যবহার করে নাই। এগুলি ব্যবহার না, এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার না করে 1000 ধরে ধরে করছে। এটা বুঝার আমাদের জন্য আরও একটা সহজ পদ্ধতি, আমরা এটা চিন্তা করি। আমাদের যে 16 আনা পুরোটা আছে, এগুলি আমরা পুরোটাকে যোগ করে দেখি যে একটা সংখ্যাকে কি গন্ডা ধরলে না তিল ধরলে 16 আনা মিলতেছে। এভাবে ধরে আসলে এই বিষয়গুলো করতে হয়। সর্বোপরি বিষয়টা একটু জটিলই ছিল, যার কারণে বর্তমান পর্সাগুলোতে এগুলি আর সামনের দিকে হবে না। অতীতের যে পর্সাগুলো আছে কিন্তু ওগুলো পড়ে পাঠ উদ্ধার করার জন্য এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে। আর এইভাবে ধরে হিসাব করে যেগুলি একটু দ্বৈত রাখে, 2 রকম রাখে, এগুলির যেটার বামের সংখ্যা মিসিং আছে ওইটা বোঝানোর জন্য এরকম নিজে ইলেক চিহ্ন ব্যবহার করবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম মোহাম্মদ আলফাজুল ইসলাম রুবেল, ঝিনাইদহ থেকে। আপনি জানতে চেয়েছেন, স্যার যেই কোনো প্রকার ত্রিভুজ কি অর্ধ পরিসীমা দিয়ে করা যাবে কিনা, দয়া করে বলবেন। আসলে যেই কোনো প্রকারের ত্রিভুজ অর্ধ পরিসীমা দিয়ে করা একেবারে নিরাপদ হবে না, যেহেতু এই সূত্রটা এটা বিষম বাহু ত্রিভুজ এটার জন্য তৈরি করা। তবে অন্যান্যগুলো স্বাভাবিকভাবে আমরা করে দেখছি, রেজাল্টটা একই রকম হইতেছে। কিন্তু কখনো যে ব্যতিক্রম হবে না এই নিশ্চয়তা আমরা শতভাগ দিতে পারবো না। এটা এই জন্য যে আসলে আমরা হলাম অত্যন্ত সাধারণ মানুষ। এই সূত্রগুলো যারা তৈরি করেছেন ওনারা বিজ্ঞানী লেভেলের লোকজন। ওনারা সমবাহু ত্রিভুজের জন্য আলাদা সূত্র তৈরি করেছেন, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আলাদা সূত্র তৈরি করেছেন। আপাতত আমরা মিলতেছে দেখলেও কোনো পর্যায়ে হয়তো এমন জটিল হতে পারে, নাও মিলতে পারে। এই জন্য আমাদের জন্য সতর্কতা হলো এটা, যে এই জিনিস যেভাবে ব্যবহার করতে বলছে আমরা ওইভাবে ব্যবহার করব, তাহলে আমরা নিরাপদ থাকব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মোয়াজবিল্লাহ সাহেব। স্যার আমার মা খালারা 3 বোন, মামা নাই, নানা নানি এবং 1 খালা মারা গেছেন। এখন খালাতো ভাইয়েরা তাদের যে ওয়ারিশি জমি আমাদেরকে না দাবি পত্র বা না দাবি দলিল করে দিতে চায়। কবলা করতে খরচ এবং ঝামেলা বেশি। তাই এখন আমার প্রশ্ন হলো না দাবি পত্রের পাওয়ার বা ভিত্তি কতটুকু, দয়া করে জানাবেন। আপনার এই প্রশ্নেরই উত্তর, এটারই সামঞ্জস্য একটা উত্তর ইতিপূর্বে দেওয়া হয়েছে। আশা করি ওই বিষয়টা বুঝতে পারছেন। এখানে একটু বাড়িয়ে আমি বলবো এই কথা যে এই ক্ষেত্রে আসলে আপনার জন্য তো উচিত হবে যে আপনি যেই কবলার কথা বলছেন অর্থাৎ সাব কবলা দলিল এইটা করেই নেওয়া। কারণ না দাবিটা এই ক্ষেত্রে হয় না, বা এখন আপনি যে ক্ষেত্রে দেখাইতেছেন এই ক্ষেত্রে না দাবি আসলে বেশি গ্রহণযোগ্য হবে না। এটা এই জন্য যে না দাবিটা হলেও ধরেন কোনো কারণে কোনো সমস্যার কারণে, ধরেন আপনাদেরই জমি সব জরিপগুলো আপনাদের নামে আছে, কোনো একটা কারণে একটা দাগ হয়তো আপনার চাচার নামে হয়ে গেছে, চাচাও বুক দখলে নাই, কিছু বলেও না,
এখন অনেক সময় সমস্যা হইতে পারে, এই জন্য আগের সমস্ত কাগজপত্র ঠিক থাকার ভিত্তিতে এখন চাচার কাছ থেকে একটা খালি না দাবিপত্র আমরা নিয়ে নেব যে না উনার এটার প্রতি কোনো না দাবি নাই, উনি না দাবি একটা দলিল দিয়ে দিস, এটা এই জন্য। কিন্তু নতুন করে একটা দলিল আপনি করতেছেন, আপনার মা খালাদের যে সম্পর্ক আমরা বুঝছি যে আপনার খালাতো ভাইয়েরা আপনাদেরকে জমিটা দিবে, এই ক্ষেত্রে তো আসলে না দাবি গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রের জন্য আপনার একটু খরচ হইলেও আপনার উচিত হবে একটা সাব কবলা দলিল এরকম নিয়ে নেওয়া, যেহেতু ওনারা আপনাদেরকে হেবাও দিতে পারবে না। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ পারভেজ, বাঁশখালী থেকে। আপনি বলছেন, বাঁশখালী থেকে বলছি, কট বন্ধকি জায়গায় মামলা করলে কি ফিরে পাবো? মামলা করে আপনি ফিরে নেবেন কেন? এখানে আসলে কট বন্ধকি বলতে আপনি কি কট দিলেন না আপনার কাছে কট দিল, এটাতে বুঝতে পারছি এই কথা আমি যে আপনি হয়তো জমি কট দিয়ে দিছেন অন্যের কাছে, যার কারণে জমিটা আবার আপনি ফেরত চান। তো কট বন্ধকি জায়গায় যদি রেজিস্ট্রি অফিস থেকে ওইভাবে কটের যে রেজিস্ট্রি, বন্ধকির যে রেজিস্ট্রি, এটা যদি হয়ে যায় তাহলে আপনি মামলা করে আবার ফেরত পাবেন কেন? মামলা করলে ফেরত পাবেন না, আপনাকে ওর যে শর্ত, কটের দলিলে যে শর্ত ছিল ওই শর্তটা পরিপূর্ণ করেই আপনাকে ওই জমিটা ফেরত নিতে হবে। মামলা করলে আপনি ওইটা ফেরত পেয়ে যাবেন না। ওই দলিলটা আগে দেখতে হবে যে ওই দলিলে কি কি কথা বলা ছিল, তাহলে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত একটু বলা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ল্যান্ড সম্পর্কিত যে কোনো বিষয় জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।